Infinix Note 7 মোবাইলটি চালাচ্ছি আমি গত 2 মাস ধরে, প্রায় 70 দিনের মতো হবে। মানে আমি সেপ্টেম্বরের সম্ভবত 16-17 তারিখের দিকে মোবাইলটা আমি পেয়েছিলাম, তারপর থেকে চালানো হচ্ছে। রিভিউ দেওয়ার প্ল্যানও ওইভাবে ছিল না, বাট রিসেন্টলি দেখতেছি যে এটা মার্কেটে বিশাল হাইপ, মনে করেন যে সবাই হুমড়ি খেয়ে কিনতেছে, তাই ভাবলাম যে মোবাইলটা একটু দেখি, আর একটু ডিপলি দেখি, দেন আমি একটা প্রপারলি চিন্তা ভাবনা করে একটা রিভিউ দিই। সাধারণত সবাই 10-12 দিন চালিয়ে রিভিউ দেয়, সো আমি এটা মোটামুটি 2 মাস মারদাঙ্গা ইউজ করার পরেই রিভিউটা দিচ্ছি। সো অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন যারা মূলত একটু কনফিউজড আছেন ইনফিনিক্স নোট 7 নেবেন কি নেবেন না, আর পজিটিভ নেগেটিভ সবই থাকে একটা মোবাইলে, সো সব কিছুই থাকবে এই ভিডিওতে। আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালোভাবে দেখবেন। এছাড়া আরেকটা জিনিস বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু রাইট নাও 2টা গিভওয়ে কন্টেস্ট চলতেছে, সো আপনারা চাইলে সেই গিভওয়ে কন্টেস্টে অংশগ্রহণ করতে পারেন। সেটার জন্য তার যে বিস্তারিত যে নিয়ম কানুন রয়েছে তা আপনি ভিডিওর নিচে ডিটেলস পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আর থেকেও বেটার হয় আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে সেখান থেকেও জেনে নিতে পারবেন। সো দেরি না করে চলুন তাহলে শুরু করে ফেলি। আনবক্সিং। আপনারা ভাবতে পারেন যে এত পুরাতন ফোন আমি আনবক্সিং কেন দেখাচ্ছি। এক্স্যাক্টলি আমি আনবক্সিংটা করেছিলাম সেই তখনই, কারণ আমার ফোনটা অনলাইন থেকে কিনা, দারাজের মাধ্যমে কিনা হয়েছিল। তাই আমি এটা ভিডিও রেকর্ড করে রেখেছিলাম, যাতে কোনো ইস্যু হলে যাতে আমি দেখাতে পারি দারাজকে যে দেখেন ভাইয়া আমাকে ফোনের পরিবর্তে ইট পাথর পাঠিয়ে দিয়েছে। আপনারা নিজেরাও জানেন ইট পাথরের ব্যাপারটা যে অনেক জায়গায় এটা হয়ে থাকে। সো চলুন আমরা সেই পুরাতন হলেও সেই আনবক্সিংটা দেখে নিই। ফোনটির বক্সের ভিতরে রয়েছে হলো চার্জার, একটা মেমো স্লিপের মতো, দেন রয়েছে হলো একটা এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর, দেন রয়েছে হলো একটা এক্সট্রা কভার, আর চার্জার তো রয়েছে 18 ওয়াটের সাথে, আর টোটাল বক্স, আর একটা রয়েছে সিম পিন। প্রথমে আসি ডিজাইন সেকশনে। ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে যেটা হয় যে ফোনটা আমি যে ভার্সনটা ইউজ করতেছি সেটা হলো ব্ল্যাক কালার। এই ফোনটা আরও দুটি কালার রয়েছে, সেটা হলো একটা হলো গ্রিন কালার আর একটা হলো বলিভিয়া ব্লু কালার। সো ব্ল্যাক কালার এই ফোনটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, যারা কিনতে চান তারা ব্ল্যাকটাও নিতে পারেন, খুব নাইস কালার। আর এই ফোনটা যে ব্যাপারটা হলো এইটা প্লাস্টিক বডি, বাট আপনাকে মোটামুটি ফিল দিবে গ্লাস বডির মতো। আর একটা জিনিস হলো সাইজ, আমার হাত মোটামুটি একটু বড় সাইজই, তারপর স্টিল এক হাতে কভার করাটা কিন্তু খুব কঠিন, মানে ইটস টু বিগ। মোটামুটি আপনার বলতে পারেন যে 2 হাত হলে এটা পারফেক্ট হয়। এছাড়া ফোনটা খুবই ভালো লেগেছে আমার কাছে, মানে ডিজাইন সেকশনে ইটস রিয়েলি গুড। 15,000 টাকা মোবাইলের মধ্যে ওভারঅল আউটলুক খুবই সুন্দর এই ফোনটার। দেন আসি হলো বাটন অ্যান্ড পোর্টস। মোবাইলটির রাইট সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যে ভলিউম বা প্লাস পাওয়ার বাটন, অর্থাৎ আপনি একটা টাইম আপনার এটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজ করবে, প্লাস হলো আপনার পাওয়ার বাটন হিসেবেও কাজ করবে। লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, এখানে দুটি সিমের সাথে আপনি একটি মেমোরি কার্ডও অ্যাড করতে পারবেন। আপ সাইডে তেমন কিছু নেই, আর নিচের পাশে অর্থাৎ ডাউন সাইডে রয়েছে হলো স্পিকার, চার্জিং পোর্ট এবং হেডফোনের একটা পোর্ট রয়েছে 3.5 mm এর। এই ফোনটির সিকিউরিটি সেন্সর যথেষ্ট স্ট্রং, মারাত্মক ফাস্ট কাজ করে সিকিউরিটি সেন্সর, অর্থাৎ আপনি ইমাজিন করতে পারবেন না কত ফাস্ট এটা টাচ করলে আনলক হয়ে যাচ্ছে। 15-16,000 টাকা প্রাইসে এরকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমি কখনো পাইনি, এইটাই ফার্স্ট দেখলাম যেটা এত ফাস্ট কাজ করে। এবার চলে আসি মোবাইলটার ডিসপ্লের ব্যাপারে কথা বলতে। ডিসপ্লেটি হলো 6.95 ইঞ্চি, অর্থাৎ অলমোস্ট 7 ইঞ্চি, যেটা আপনারা বলতে পারেন অনেকটা ফ্যাবলেটের মতো, অনেক বড়। সত্যি কথা বলতে 2 হাত লাগে ইউজ করতে, আপনারা দেখেন এক হাতে ফুল ইউজ করা অরিজিনালি কঠিন। এবং ডিসপ্লেটি হলো IPS LCD HD+ রেজুলেশনের। গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, বাট কোন ভার্সনটি ব্যবহার করা হয়েছে সেই ব্যাপারে আমরা এখনো কনফার্ম না। ডিসপ্লের একদম লেফট কর্নারের উপরের দিকে রয়েছে হলো পাঞ্চল সেলফি ক্যামেরা। আচ্ছা, এই ডিসপ্লে কালার রেশিও হলো 258 ppi। এই প্রাইস রেঞ্জে এটা আমার মনে হয় ঠিকই আছে, মানে এরকমই হওয়ার কথা। আর এই প্রাইস রেঞ্জে সাধারণত ফুল এইচডির উপরে মোবাইল খুব একটা পাওয়া যায় না, আমি এখন পর্যন্ত এভাবে পাইনি যে 15,000 টাকার নিচে ফুল এইচডি ডিসপ্লে। বাট
এই ফোনটা ঠিক আছে। ডিসপ্লে ব্রাইটনেসে কিছুটা ঘাটতি রয়েছে, ব্রাইটনেস অনেক সময় স্লো কাজ করে, স্পেশালি দেখা যায় যে বাইরে বের হলে তখন লাইটটা খুব কম পড়ে, অর্থাৎ মোবাইলটা দেখতে একটু প্রবলেম হয়, মনে হয় যে আরেকটু আলো বেশি হলে ফোনটা দেখতে ইজি হতো। সো ব্রাইটনেসে একটু শর্টেজ রয়েছে এই ফোনটিতে। এবার আসি মোবাইলটির ক্যামেরা সেকশন। এটা টোটাল 4টি ক্যামেরা রয়েছে। একটি হলো 48 মেগাপিক্সেলের মেইন রিয়ার ক্যামেরা, একটা হলো 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, একটা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর একটা হলো 2 মেগাপিক্সেলের ভিডিও ক্যামেরা, যেটা সচরাচর আমরা খুব কমই দেখি, বাট এই মোবাইলটিতে রয়েছে। চলুন আমরা দেখিনি এটার ফটোশুট, এটার ছবি কেমন আসে। রিয়ার ক্যামেরা দিয়ে ডে লাইটেও যথেষ্ট ভালো ছবি ওঠে। মোবাইলটির শার্পনেস এবং ব্রাইটনেস অনেক ডেভেলপ করা হয়েছে আগের মোবাইলগুলোর থেকে। কালার টোনটা অলমোস্ট ন্যাচারালি আসে। আর রাতের বেলা লো লাইটে ছবি তোলার জন্য মোবাইলটিতে একটি নাইট মুড রয়েছে, সেটা ইউজ করে যদি আপনি ছবি তুলেন তাহলে ছবি আরও ভালো পাবেন। 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটা হলো পোর্ট্রেট মুড অন করে ইউজ করতে হয়। ওভারঅল ভেরি গুড কাজ করতেছিল, ডিটেলসও মোটামুটি আমরা পাচ্ছিলাম, বাট আরেকটু শার্পনেসটা একটু থাকলে মনে হয় বেশি ভালো হতো। বাট এনিওয়েজ এই রেঞ্জের মোবাইলগুলোতে আসলে এইরকমই হয় ডেপথ ক্যামেরার ক্ষেত্রে। 2 মেগাপিক্সেলের ভিডিও ক্যামেরা যেটা রয়েছে এটা যথেষ্ট ভালো। আমি ইউজ করে দেখেছি যে 2 মেগাপিক্সেল হিসাবে নট ব্যাড। অনেক বেশি ভালো তো হবে না, বাট প্রাইস রেঞ্জ হিসাবে, ফোন হিসাবে এটা খুবই ভালো আপনি বলতে পারেন। এবার জন্য আমরা দেখি ফোনটার পারফরমেন্স কেমন। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও G70 প্রসেসর এবং জিপিও রয়েছে হলো মালি G52। স্টোরেজ হলো eMMC 5.1, যেটা এই প্রাইস হিসাবে ঠিক আছে। বেঞ্চমার্ক স্কোরের মধ্যে অন্তত স্কোর রয়েছে 1,96,220, 4 সিঙ্গেল করে 1,819 আর 4 মাল্টি করে 5,924। পাবজি আমি মোটামুটি এইচডি গ্রাফিক্সে ফুল ফ্রেম রেটে খেলেছিলাম, যেটা আমার কাছে অসাধারণ লেগেছে। কল অফ ডিউটিও মোটামুটি অনেক ভালো পারফর্ম করেছে এবং অ্যাসফাল্ট 9 এই গেমটা আমি মোবাইলে রান করেছিলাম, যেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ইভেন এই মোবাইলের কিছু স্পিকার কোয়ালিটি টেস্ট করেছিলাম আমি অ্যাসফাল্ট 9 দিয়ে। সেই কোয়ালিটি টেস্টের যে ভিডিওটা রয়েছে সেটা আমাদের ফেসবুক গ্রুপে রয়েছে। যারা আপনারা এই স্পিকার টেস্টিংয়ের ব্যাপারটা দেখতে চাচ্ছেন, যেটা স্পিকার কেমন পারফর্ম করে, সেটা আপনারা আমাদের এই ফেসবুক গ্রুপে গেলে দেখতে পাবেন। বিকজ এই মোবাইলটাতে টোটাল 2টি স্পিকার রয়েছে, একটা হলো নিচে রয়েছে একটা স্পিকার, আর একটা হলো ডিসপ্লে ঠিক উপরের অংশে সেই আরেকটা স্পিকার রয়েছে। অর্থাৎ আপনি যদি গেমস খেলতে যান, আমরা যখন এইভাবে ধরি অনেক সময় কিন্তু এই স্পিকারটা দিয়ে আমরা সাউন্ড আসে না হাতের জন্য, বাট এই ফ্রন্ট স্পিকারটা থাকার কারণে যেটা হয় যে আমরা সাউন্ডটা ইজিলি শুনতে পাই, যেটা অনেক ক্ষেত্রে অনেক কার্যকর যারা গেম খেলে স্পেশালি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মোবাইলটাতে, সেটা হলো যে হিটিং ইস্যু খুবই কম। আমি দেখা গেছে যে 4-5 ঘন্টা বেশ লং টাইম পাবজি খেলার পরও দেখলাম যে খুব একটা হিটিং হয় না। হিটিং হয়, বাট সেটা খুবই স্বাভাবিক। বাট নর্মালি অন্যান্য ফোনে যেমন অনেক হিটিং হয়, সেই তুলনায় এটার হিটিং ইস্যুটা খুবই কম। আর এক্সট্রা পারফরমেন্স বলতে আমি স্পিকারকে বুঝিয়েছি যে আপনারা যদি স্পিকারের পারফরমেন্সটা দেখতে চান, যেটা এই ফোনটাতে রয়েছে এক্সট্রা স্পিকার, সেই পারফরমেন্সটা দেখার জন্য আমাদের গ্রুপে জয়েন করে দেখে নিতে পারেন। আর মোবাইলটির ব্যাটারি সম্বন্ধে যদি কথা বলতে চাই, মোবাইলটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যার কারণে মোবাইলটির ওয়েটও হয়েছে প্রায় 205 গ্রামের মতো। আর সাথে রয়েছে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার। চার্জ হতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে, অনেক সময় 2 ঘন্টা 10 মিনিটের মতো লাগে। আর চার্জিং টাইম চার্জ কেমন থাকে, এই জিনিসটা এই মোবাইলের সবচেয়ে বেশি ভালো লেগেছে। সেটা হলো আপনি যদি ধুমায় গেমসও খেলেন, তারপর আপনার 7-8 ঘন্টা একদম টানাও যদি গেমস খেলেন, তারপর আপনার চার্জ থাকবে। আর যদি আপনি নর্মাল ইউজ করেন, তাহলে একদম চোখ বন্ধ করে আপনার 1.5 দিন যাবে, অর্থাৎ একদিন আরেকদিনের হাফ আপনার চলে যাবে। আর ওভারঅল যদি আপনি ইন্টারনেট ইউজ করেন, মোবাইল ডাটা ইউজ করেন, তারপর আপনার একদিন ওভারঅল চলে যাবে। সো চার্জ এটা খুবই ভালো থাকে অন্যান্য যে কোনো এই রেঞ্জের ফোনের থেকে। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে ইউজ করা হয়েছে Android 10 OS। আর ফোনটিতে বেশ কিছু ব্লটওয়্যার রয়েছে, অর্থাৎ আননেসেসারি অ্যাপস রয়েছে, যেটা ফোনের সাথেই আসে। আপনারা চাইলে সেই অ্যাপসগুলি ইজিলি ডিলিট করেও দিতে পারবেন। এবার সেই মোবাইলটার পজিটিভ দিকের সাথে কিছু নেগেটিভ দিক নিয়েও কথা বলার জন্য, যেটা সবসময় কিছু না কিছু ফোনে থাকে প্রাইস হিসাবে। তার মধ্যে এই ফোনটাতে যেটা সবচেয়ে বড় আমার কাছে ইম্পর্টেন্ট ইস্যু মনে হয়েছে, যেটাতে একটু ব্রাইটনেস রিলেটেড কিছু প্রবলেম রয়েছে। যেটা হলো আপনার মনে করেন যে বাইরে বের হলে দিনের আলোতে আলোটা একটু কম দেখা যায়, এটা আমার কাছে মোটামুটি স্ট্রং ইস্যু মনে হয়েছে। বাকি যেগুলো ছিল ওগুলো অনেক বড় ইস্যু না, বাট থাকলে ভালো হতো। যার মধ্যে নাম্বার 1 হলো আপনার যদি ধরেন ইউএসবি পোর্টটা যদি আপনি সি হতো খুব বেটার হতো, বাট এইটা নর্মাল মাইক্রো ইউএসবি পোর্ট এখনকার যুগে আসলে এই প্রাইস রেঞ্জ এটা অ্যাকসেপ্টেবল না, এটা চাইলেই কোম্পানি দিতে পারতো। আরেকটা যেটা জিনিস হলো যে ডিসপ্লেটা যদি ফুল এইচডি হতো খুব ভালো হতো, বাট এটা নিয়ে আমার কোনো এক্সট্রিম লেভেলের কমপ্লেইন নেই, কারণ এটা খুবই স্বাভাবিক। কারণ 15,000 টাকার প্রাইসের ফোনে ফুল এইচডি আছে এরকম মোবাইল খুব কমই আছে। সো এইচডি প্লাস হিসাবে ওই ফোনটা খুব ভালো। এখন আসলে কাদের জন্য এই মোবাইলটা তৈরি করা, অর্থাৎ কাদের এই মোবাইলটা কিনলে মোটামুটি মোবাইলটা ফিল করতে পারবেন, তাদের মধ্যে নাম্বার 1 হলো যারা মোটামুটি ব্যাটারি পাওয়ার চান, মোটামুটি লং টাইম চার্জ চান, তাদের জন্য এই মোবাইলটা খুবই ভালো। দেন হলো আপনারা যদি ধরেন অনলাইনে ক্লাস করতেছেন, অনলাইনে ক্লাস করাচ্ছেনও, তাদের জন্য এই ফোনটা অনেক ভালো। আরেকটা জিনিস হলো আপনি ধরেন যে টুকটাক গেমস খেলেন, অ্যাসফাল্ট 9 খেলেন বা পাবজি হালকা পাতলা খেলেন, সেক্ষেত্রে আপনারা এই ফোনটা নিতে পারেন, কারণ মোবাইলে হিটিং ইস্যু কম এবং সাউন্ড কোয়ালিটির কারণে আপনার গেমস খেলার ফিলটা আরও বেড়ে যায়।
একটা জিনিস হলো আপনি ধরেন যে নেটফ্লিক্স দেখেন বা প্রচুর ইউটিউবিং দেখেন বা প্রচুর সোশ্যাল মিডিয়ার সাথে আপনি কানেক্টেড, সেই ক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য একটা আদর্শ ফোন হতে পারে। সো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যারা ইনফিনিক্স নিয়ে এখনও কনফিউশনে আছেন যে ইনফিনিক্স নোট 7 নেবেন কিনা বা অন্য কোনো মোবাইল নেবেন কিনা, তারা আই হোপ এই ভিডিও দেখে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আসলে আপনাদের এই ফোনটা কেনা উচিত কিনা। বাট আমি আপনাদেরকে বলবো যে ফোনটা কিন্তু প্রাইস হিসাবে রাইট নাও খুব ভালো একটা অবস্থানে রয়েছে। রাইট নাও এটার কাছাকাছি যে ফোনগুলো রয়েছে, ধরেন রিয়েলমি 5i, সেই ফোনটা মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল নাই। আর একটা হলো অপ্পো A33 রয়েছে, সেই ফোনটাও মোটামুটি ভালো। বাট আমার কাছে মনে হয়েছে যে ওভারঅল প্রাইস হিসাবে, যদিও এটার প্রাইস মার্কেটে 16,000 টাকা, যেটা আমি ভিডিওতে বলিনি, তার কারণ হলো প্রাইসটা অনেক আপস অ্যান্ড ডাউন ছিল, ডিসকাউন্ট ছিল। তো এক এক সময় এক এক প্রাইসে পাওয়া যায়। এক সময় 13,999 টাকাও পাওয়া গেছে, রিসেন্টলি কিছুদিন আগে দারাজে ডিসকাউন্ট ছিল তখন 14,500 টাকাও পাওয়া গেছে, এখন আবার হয়তো 15,000 টাকা বা 16,000 টাকা হয়ে গিয়েছে। বাট এই প্রাইস রেঞ্জে আমি মনে করি এটা খুব ভালো ফোন। আর অল্টারনেটিভ যেসব ফোন রয়েছে, যেগুলো ভালো ফোন রয়েছিল, সেগুলো এই মুহূর্তে মার্কেটে নেই। সো যারা মোটামুটি অনলাইন ক্লাস করেন, অনলাইন প্রচুর থাকা হয়, প্রচুর ইউটিউব দেখা হয় বা টিকটক দেখা হয় বা এনিথিং লাইক নেটফ্লিক্স যদি আপনি ওয়াচ করে থাকেন লং টাইম, তাদের জন্য আমি মনে করি এই ফোনটা খুব ভালো হবে। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই হেভি ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।